This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে নিউজ অ্যাট 2 তে ওই তিনটে প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। শোভন চট্টোপাধ্যায়কে আবার তৃণমূল কংগ্রেসে ফিরছেন। শোভন চট্টোপাধ্যায়কে আমরা ডিরেক্টলি এই প্রশ্নটা করেছিলাম। একটু ব্যাকগ্রাউন্ডের বলি, কেন হঠাৎ এতদিন পর এই প্রশ্ন শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে আসছে। তার বাড়িতে আচমকাই অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ পৌঁছে গিয়েছিলেন বলে সূত্রের খবর। তারা গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমোর দূত হয়ে। জল্পনা বাড়বে না? শোভন চ্যাটার্জি কি উত্তর দিলেন, শুনুন। আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে চাইছেন, এটাও যদি কারুর দেওয়া হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। 21শে জুলাই হলে আমরা যারা পুরনো দিনের লোক তাদের মন কাঁদবে না, এটা হয় ন্যাচারালি। 21শে জুলাই যাওয়ার পরিস্থিতি হলে নিশ্চয়ই চলে যাব। আমাকে দায়িত্ব দিতে চলেছে কিনা সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে। আর মমতাদি জানেন, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কিনা আপনি জানেন। কি মনে হচ্ছে আপনার, ঠিক কি বললেন শোভন চট্টোপাধ্যায়? খোলাখুলি কিছু বললেন না, কিন্তু আবার অনেক কিছু বললেন। চলুন আরেকটু বুঝে নেওয়ার চেষ্টা করি প্রদীপ্ত আমার সহকর্মীর সঙ্গে কথা বলে। প্রদীপ্ত, যা মনে হলো শোভন চ্যাটার্জি এক পায়ে খাড়া বলতে যা বোঝায় তাই। তাহলে সেই সম্ভাবনা ক্ষেত্রটা কি তৈরি হয়ে গেছে? আর সেই সম্ভাবনার ক্ষেত্র অনেকাংশেই তৈরি হয়েছে, অন্তত রাজনৈতিক মহল সে কথা বলছে। এবং শোভন চট্টোপাধ্যায়কে হয়তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা সমীকরণ অন্দরে, সেখানে খুব প্রয়োজনীয়তা রয়েছে। শুধু তাই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও। কারণ কলকাতা পুরো এলাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি সিদ্ধান্ত, এবং শহরাঞ্চলের ভোট কোথাও কম বেশি হয়েছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, এটা তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে। ফলে সেই জায়গা থেকে নতুন করে শোভন চট্টোপাধ্যায়ের কাছে সেই বার্তাই কুণালবাবু এবং অরূপবাবুরা নিয়ে গিয়েছিলেন কিনা তা নিয়ে চর্চা চলছে। এবং তারই মধ্যে শোভনবাবুর যে ইঙ্গিতবাহী মন্তব্য, যে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো সিদ্ধান্ত নেন তাকে উপেক্ষা করা, তার ঘাড়ে কোনো মাথা নেই। অর্থাৎ তাকে নিয়ে নিশ্চয়ই কোথাও একটা ভাবনা চিন্তা হয়েছে। এবং শোভনবাবু তুমি যা বলছো তাতে খুব ক্লিয়ার, ইঙ্গিতটা শুধু দলে ফেরা নয়, ইঙ্গিতটা কোথাও আবার প্রশাসনিক পদে ফেরারও। দেখো, সেই সম্ভাবনা রয়েছে। তার কারণ কলকাতা পুরো এলাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ভাবনা চিন্তা রয়েছে যেমনভাবে, এবং যেহেতু লোকসভা ভোটের নিরিখে বেশ কিছুটা খারাপ ফল এই শহরাঞ্চলগুলোতে করেছে, তার মধ্যে কলকাতা পুরো এলাকাও অন্যতম রয়েছে। এবং শোভনবাবু যখন দায়িত্বে ছিলেন, এখন যে ধরনের সমস্যাগুলো নতুন করে মাথাচাড়া দিচ্ছে, সেই সমস্যা তুলনামূলক কম ছিল, অন্তত তৃণমূল নেতৃত্ব সে কথা বলছেন। ফলে সেই জায়গা থেকে তাকে নিয়ে নতুন করে একটা ভাবনা চিন্তা তৃণমূলের অন্দরে চলছে বলেই অন্তত সূত্র মারফত আমরা জানতে পারছি। প্রদীপ্ত সঙ্গে থাকো। তাহলে তো বর্তমান মেয়রের খানিকটা মাথা ব্যথা হলে হতে পারে, তাই না? তবে শোভন চট্টোপাধ্যায় যদি আবার সক্রিয় রাজনীতিতে আসেন, সবচেয়ে বেশি মাথা ব্যথা কার হতে পারে বলে আপনার মনে হয়? রত্না চ্যাটার্জিকে এই প্রশ্নটাই আমরা করেছিলাম, তার প্রাক্তন স্ত্রী। শুনুন। ওনাকে কেউ রাজনীতি ছেড়ে যেতে বাধ্য করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সৎমা বানিয়ে দিয়েছে, অভিষেককে সোনার গোপাল বানিয়েছে বিজেপিতে যাওয়ার পর। আবার যদি ওনার মনে হয় যে তৃণমূল কংগ্রেস ওনার নিজের পরিবার, সৎমা আবার মা হয়ে গেছে, সোনার গোপাল অভিষেক এখন আবার ম্যাচিউরড হয়ে গেছে, তো রাজনীতি করবে। ওনারা বলেছিলেন যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা এক মঞ্চ শেয়ার করব না, তো সেই ক্ষেত্রে ওনারা আসেননি। এখন যদি মনে হয় যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চ শেয়ার করা যায়, তাহলে আসবেন, এক মঞ্চ শেয়ার করবেন। রাজনীতি আমি ছাড়ছি না। আমি আরো একবার প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, যদি দলে ফেরেন শোভন চট্টোপাধ্যায়, যেহেতু সবটাই জল্পনা, তাহলে আবার কোন কেন্দ্র? কোথাও কি ওই বেহালা পুরনো কেন্দ্র? তার পুরনো কেন্দ্র তো অলরেডি রত্নাদি, তাহলে বাকি আর একটা?
দেখো, কোথাও গিয়ে যেহেতু পার্থবাবু তিনি বেহালা পশ্চিম থেকে নির্বাচিত হয়েছিলেন, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির মামলাতে তিনি জেলবন্দি রয়েছেন, ফলে সেই এলাকায় কিন্তু সেই অর্থে অভিভাবক নেই। পাশের এলাকা থেকে অন্যান্য কাউন্সিলরদের দিয়ে সেই এলাকা চালানো হয়, ফলে সেই এলাকাটিও কিন্তু ফাঁকা রয়েছে। তার পাশাপাশি এ রাজ্যে বেশ কয়েকটি বাই ইলেকশন হওয়ার কথা রয়েছে এবং 2026 সাল খুব বেশি দিন আর দেরি নেই, তার প্রস্তুতি ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের মতো তৃণমূল কংগ্রেসও কিন্তু নিতে শুরু করেছে। ফলে সেই জায়গা থেকে শোভনবাবুকে কোন আসনে দাঁড় করানো হবে হয়তো এখনই সেই বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট কোনো ইঙ্গিত নেই, তবে অবশ্যই তিনি রাজনীতিতে ফিরতে পারেন এই সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরালো। অনেক ধন্যবাদ। আরো একটা ইনফরমেশন তাহলে আমরা পেলাম যে শোভন চট্টোপাধ্যায়কে ওই বেহালারই কোনো একটি আসন হতে পারে, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আসন থেকেই শোভন চট্টোপাধ্যায়কে দাঁড় করানো হলো। আমরা জানি না, সবটাই জল্পনা, কিন্তু জল্পনা হু হু করে ছড়াচ্ছে। তবে রত্না চট্টোপাধ্যায় যে কথা বললেন তার প্রেক্ষিতে আমরা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করেছিলাম। শুনুন তো কি বলেছেন বৈশাখী। যেগুলো উনি আমার সম্পর্কে বলছেন সেগুলো ওনার অ্যাপ্রিহেনশন হোক বা কিসের থেকে উনি কথা বলছেন আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে শোভন চট্টোপাধ্যায় রাজনীতিতে এলে উনি ওনার প্রাসঙ্গিকতা হারাতে পারেন, এরকম কোনো ইনসিকিউরিটি থেকে উনি শোভন চট্টোপাধ্যায় বা আমাকে নিয়ে যা যা বলছেন সেটা আমার কানে ঢুকলো এবং অন্য কান দিয়ে আমি বার করে দিলাম। আমি ঠিক এই বিষয়টা নিয়ে আমার অন্য সহকর্মীর কাছে যাব। সৌরভ গুহ আমার সঙ্গে রয়েছে। সৌরভ, যদি আবার তৃণমূলে প্রত্যাবর্তন হয় তাহলে তৃণমূলের ভালো হতে পারে, শোভনবাবুরও রাজনৈতিক ক্যারিয়ারে আরও নতুন কোনো মাইলস্টোন তৈরি হতে পারে, কিন্তু গৃহযুদ্ধের কি হবে আর সেটা দলই বা কি করে সামলাবে? আগেও তো এটাই সমস্যা ছিল। অবশ্যই অবশ্যই এটাই তো সমস্যা ছিল শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী চট্টোপাধ্যায়কে নিয়ে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রত্না চট্টোপাধ্যায়ের যে বিভিন্ন সময়ে তাদের মধ্যে যে টানাপোড়েন, তুমি ঠিকই বলেছো যে রাজনীতিতে যদি প্রত্যাবর্তন ঘটে শোভন চট্টোপাধ্যায়ের, যার অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অনেক সম্ভাবনা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে, কিন্তু কিভাবে বেহালার গোপাল ভবনের এই যে ঘরোয়া যে ঝামেলা, সেই ঝামেলা রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এবং সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কতটা তারা নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ রত্না চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে কথোপকথনের 2-3টে জিনিস স্পষ্ট করেছেন। এক হচ্ছে যে শোভন চট্টোপাধ্যায় যদি একা ফিরে আসতেন তার কিছু বলার ছিল না, তিনি জানেন যে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সক্রিয় রাজনীতিতে যদি আসেন মানুষ তা গ্রহণ করবে না। রত্না চট্টোপাধ্যায়ও কিন্তু তা মেনে নেবেন না এবং তাকে দল যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি পালন করবেন, অনড় থাকবেন এবং নিজে যেভাবে আরও একটা কথা বলেছেন, শোভন চট্টোপাধ্যায় এসে কোনোভাবে যেন তাকে বিরক্ত করার চেষ্টা না করেন, তাহলে কিন্তু প্রত্যাঘাত হবে। অর্থাৎ ইতিমধ্যেই শোভনবাবু ফিরবেন কি ফিরবেন না তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পষ্ট কোনো জায়গা নেই। কিছু কুণাল ঘোষ সহ বেশ কিছু মানুষজন তার সঙ্গে দেখা করেছেন, যার পরিপ্রেক্ষিতে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এই সম্ভাবনার মধ্যেই রত্না চট্টোপাধ্যায় যে রণংদেহী এবং তার অবস্থান থেকে এক চুলও তিনি নড়ছেন না তা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন। এটা পরবর্তীকালে বেহালার রাজনীতির পরিপ্রেক্ষিতে শোভনবাবু ফিরে আসলে পরে বেহালার রাজনীতির পরিপ্রেক্ষিতে এই গৃহযুদ্ধ কতটা ছড়ায় এবং কতটা তৃণমূল পরিবারকে আরও প্রভাবিত করে, এটা নিশ্চয়ই একটা প্রশ্ন তো থেকেই গেল। সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। বটেই তো, এই এতগুলো প্রশ্নের উত্তর একদিনে পাওয়া মুশকিল। তবে রিজু দত্ত আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। রিজু, স্বাগত। পিউ কথা বলছি। রিজু, তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বটা বড্ড বেশি মাথাচাড়া দিয়েছিল মাঝখানে। আমরা দেখেছি প্রকাশ্যে অভিষেক ব্যানার্জিও বয়স হলে রিটায়ারমেন্টের পক্ষে সওয়াল করেছেন। বয়সটা জাস্ট একটা নাম্বার, এইভাবে সওয়াল করেছেন মমতা ব্যানার্জিও। সেখানে তথাকথিত প্রবীণদের দলে পড়েন শোভন চ্যাটার্জি। মিলমিশ হবে যদি হয় বাস্তব? আমি এক এক করে বলি। আমার মনে হয় পিউদি, আপনি যেটা বললেন যে শোভনদা প্রবীণদের দলে পড়েন, শোভনদা বয়সের দিকে প্রবীণ হলেও মনের দিক থেকে তিনি একদম নবীন এবং আমাদের মতো, মানে আমাদের সাথে খুলে মেশেন। আমার বহুবার সৌভাগ্য হয়েছে তার সাথে মেশার। তিনি খোলা মনের মানুষ। আর শোভন চ্যাটার্জি বাংলার প্রাক্তন মন্ত্রী, বহু দপ্তরের মন্ত্রী, কলকাতার মেয়র। তার সাথে অত্যন্ত সুমধুর সম্পর্ক আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর তিনি ভাইফোঁটা দিতেন শোভনবাবুকে
শোভনবাবু আমাদের সকলের কাছে কানন্দা হিসেবে পরিচিত। এবার তারপরে মাঝখানে হঠাৎ তার কেন মতিভ্রম হয়েছিল, কেন তিনি বিজেপিতে গেছিলেন, কেন তিনি কিছু মন্তব্য করেছিলেন নেত্রীর বিরুদ্ধে, সেটা তিনি বলতে পারবেন, আমি জানি না। কিন্তু রিজু, আপনি তো দলে অত্যন্ত নবীন ব্রিগেডের খুব সক্রিয় সদস্য। অভিষেক ব্যানার্জির সঙ্গে শোভন চ্যাটার্জির সম্পর্ক ঠিক কেমন, যদি আপনি একটু আলোকপাত করতে পারেন? সেটা তো শোভনবাবু আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, আপনি বললেন মমতা ব্যানার্জির সঙ্গে দারুণ সম্পর্ক, আমার ধারণা আপনি তাহলে অভিষেকের সঙ্গেও কেমন জানবেন? খুব খারাপ সম্পর্ক আছে বলে তো আমার জানা নেই, এটা আপনারা হয়তো জানতে পারবেন। আমার মনে হয় যে ঠিকই সম্পর্ক ভালোই, কেন খারাপ কেন হবে কারোর সাথে কারোর সম্পর্ক। রিজু, তার মানে আপনি যা বলছেন তাতে তৃণমূল মোটের ওপর প্রস্তুত হয়ে গেছে ওয়েলকাম করতে? না, আমি একবারও সেটা বলছি না। আমার মনে হয়, আমি যেটা বলতে বলতে আপনি আমার প্রশ্নটা করলেন যে শোভনবাবু তৃণমূলে ফিরবেন কিনা, শোভনবাবু আসবেন কিনা, শোভনবাবু কোনো দায়িত্ব পাবেন কিনা, এই সব কিছুর উত্তর একমাত্র একজনই বাংলার বুকে দিতে পারেন, সেটা হচ্ছেন দলের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তার ডিসিশন। শুধু আমি এইটুকু বলবো, তার সাথে আমাদের দলের শীর্ষ নেতৃত্বের বহুদিন আগের থেকে বহু সুসম্পর্ক। দিদিমণিও কানন্দাকে ভাইফোঁটা দিতেন, মাঝে কানন্দার কিছু মতিভ্রম হয়েছিল ঠিকই, কিন্তু এখন তো সেই ব্যাপারগুলো নেই। তো এবার আগামী দিনে কি হতে চলেছে সেটা দলনেত্রীর সিদ্ধান্ত, দলনেত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটা ছিল ধার্য। বটেই তো, কোনো সন্দেহ নেই। রিজু, প্লিজ সঙ্গে থাকুন। এবার সম্পূর্ণ অন্য একটা খবরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। গতকাল ঠিক দুপুর 2টোতেই আপনাদের কলকাতায় গুলি চলেছে দেখিয়েছিলাম। আবাসনের ভিতরে ঢুকে আবাসনেরই সাফাই কর্মী, তিনি ছিনতাই এই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, বাধা পেয়ে গুলি চালিয়ে দেন। মানে মানুষের হাতে হাতে গুলি আপনাদের দেখিয়েছিলাম। কলকাতার ঠিক গায়ে লাগা নিউ টাউন, একটুখানি দূরত্ব, সেই নিউ টাউনে দিনে দুপুরে এক নাবালিকাকে অপহরণের চেষ্টা। অবশ্য পুলিশ এখানেও অ্যাক্টিভ হয়েছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে 24 ঘন্টার মধ্যেই। কিন্তু সিসিটিভি ছবি দেখেই সেই অ্যারেস্ট হয়েছে। সেই নাবালিকাকে অপহরণের চেষ্টা কি করে দিনে দুপুরে নিউ টাউনের মতো জায়গায় হয়? সিভিক ভলান্টিয়ার ধাওয়া করলো, এক্ষেত্রে এটা উল্লেখযোগ্য। সিভিক ভলান্টিয়ার ধাওয়া করার পরে বাইক থেকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারী, এরকমই অভিযোগ। কি হয়েছে এক্স্যাক্টলি, পুলিশ 24 ঘন্টা পর কি জানতে পারলো, আমি আরো জানবো। আমার সঙ্গে রয়েছে সুপ্রিয়। সুপ্রিয়, কিছু জানতে পারলে পুলিশ কি বলছে? গতকাল দুপুরের ঘটনা, ওই নাবালিকাকে একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকের যে সার্ভিস রোড, সেখান থেকে নানা ধরনের খাবারের প্রলোভন দেখিয়ে এক যুবক বাইকে করে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তার যে ভাই, সেও সঙ্গে ছিলেন। সে কিছু দূরে থাকা ট্রাফিকের যে আউটপোস্ট, সেখানে এসে এক সিভিক ভলেন্টিয়ার যে ট্রাফিকের কর্তব্যরত অবস্থায় ছিলেন তাকে গোটা বিষয়টি জানান। আর তারপরেই শামীম হোসেন নামের ওই সিভিক ভলেন্টিয়ার, সেও বাইক নিয়ে ওই অপহরণকারীর পিছনে ধাওয়া করেন এবং পরিস্থিতি বেগতিক বুঝে একটি নির্জন এলাকায় ওই নাবালিকাকে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারী যুবক। এবং তার পরবর্তীতে ওই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং পুলিশ তদন্ত শুরু করে। টেকনোসিটি থানার পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে, সেখান থেকে বাইকের নাম্বার আইডেন্টিফাই করা হয় এবং ওই যুবকের খোঁজে তল্লাশি চালিয়ে মোহাম্মদ মিলন হোসেন নামে বছর 27 রাজারহাটের একটি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আজকে আদালতে তোলার পর হেফাজতে নেবে। এখানে তদন্তকারীদের যে বিষয়টা ভাবাচ্ছে যে ওই নাবালিকাকে অপহরণ করার যে চেষ্টা করা হয়েছিল বা যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে কোনোরকম কোনো শিশু পাচার চক্রের যোগসূত্র রয়েছে কিনা বা আরও কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে কিনা। তা না হলে একেবারে ভর দুপুরে নিউ টাউনের মতন জায়গা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশেই একটি এলাকা থেকে এভাবে খাবারের প্রলোভন দেখিয়ে ওই নাবালিকাকে যে বাইকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, এর পেছনে আরও বড় চক্রের যোগসাজশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। এই যুবককে, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে আদালতে তুলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে। তবে সিভিক ভলেন্টিয়ার শামীম হোসেনের তৎপরতাতেই এবং স্থানীয় কিছু বাসিন্দা তারাও কিন্তু পিছনে ধাওয়া করেছিলেন, তাদের তৎপরতাতেই ঘটনার কিছু সময়ের মধ্যেই ওই নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ওই যুবককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। পিউ, তোমাকে ধন্যবাদ। সব থেকে চিন্তার বিষয়, ধরুন এক্ষেত্রে সত্যি সিভিক ভলান্টিয়ার নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু এক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এলাকার মানুষজন যারা ধাওয়া করেছিলেন, যদি কেউ দেখতে না পেতেন তাহলে তো ওই নাবালিকাকে ফেলে রেখে পালিয়ে যেত না এই যুবক। যুবক কে আসলে, এত সাহস কি করে হয়? নাবালিকা যাকে ফেলে রেখে পালিয়েছে, ক্যামেরার সামনে কি বলেছেন একবার শুনুন। আমরা কালকে স্নান করতে গেছিলাম, তারপরে একটা ছেলে এসে বললো যে আমি আম পারবো, তুই আমগুলোকে আমার ব্যাগে ঢুই, এই বলে আমাকে নিয়ে চলে গেল। কোথায় নিয়ে গেল? আমাকে নারকেল বাগানের দিকে নিয়ে চলে যাচ্ছিল। আমি তারপর অনেক চিৎকার করলাম, তারপর আমাকে তারপরে একটু পরে আমাকে নামিয়ে দিল। নামিয়ে দিও নারকেল বাগানের দিকে। দিনের আলো নিউ টাউনের মতো এলাকায় অপহরণের চেষ্টা,
কেউ যদি ধাওয়া না করতো তো অপহরণ হয়ে যেত, আর একটা বড় ক্রাইম হয়ে যেত। সাহস পাচ্ছে কি করে রিজু? সত্যি এটা চিন্তার বিষয়। আর আমার মনে হয় প্রশাসন এই ব্যাপারে তৎপর, পুলিশই তৎপর, কিন্তু ইন্টেলিজেন্স কোথাও একটা আমি বলতেই পারি কোথাও একটা খামতিত হচ্ছে। কারণ দিন দুপুরে যদি নিউ টাউন থেকে একটা ছোট বাচ্চাকে অপহরণ করার চেষ্টা করে, তাহলে প্রথমে তো যে পুলিশ তৎপর, পুলিশ তদন্ত করছে, অ্যারেস্ট করছে, ঠিকই আছে, কিন্তু এর পেছনে যোগসূত্রটাও বার করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা নেত্রী বারবার বলছেন, দেখতে হবে যে এরাও আদেও যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে তারা বাংলার বাসিন্দা কিনা। আমরা বারংবার এই সোনার দোকানে আরো চিন্তা রিজু, আরো চিন্তা। বাইরের লোক এখানে ঢুকে ক্রাইম করে যাচ্ছে, এর আগেও একাধিকবার সোনার দোকানে ডাকাতি, এখানে যা অপরাধ। আমি পিউদি তোমার সাথে, তোমার সূত্র ধরেই বলছি আর তোমার সাথে একমত হয়ে বলছি যে বিভিন্ন সোনার দোকানের ডাকাতি, বিভিন্ন গুলি চালানোর কেসে সবসময় আমরা দেখছি বিহার ঝাড়খণ্ডের যোগ। এই ব্যাপারটা তো আমি নিশ্চয়ই তোমার চ্যানেলের মাধ্যমেও প্রশাসন এবং পুলিশ কর্তাদের অনুরোধ করব যে আরো সক্রিয়ভাবে দেখতে হবে। কারণ এটা তো হতে পারে না যে নিউ টাউনের মতো জায়গায়, এখন যেটা আইটি হাব বাংলার, তাতে আরো বড় বড় ফ্যাক্টরি আসছে, বা হাজার হাজার ছেলেরা চাকরি পাবে, হাজার হাজার ছেলেরা সেখানে ফ্ল্যাট নিয়ে তাদের পরিবারকে নিয়ে থাকছে, যারা বাইরের রাজ্য থেকে আসছে। না না, এখানে তারা এখানে আসছে ঝাঁকে ঝাঁকে, যখন অপরাধীরা বাংলায় আসছে তার মানে বাংলাকে তাদের ভাল লাগছে, বাংলাকে নিরাপদ মনে হচ্ছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বাংলায় গেলে সেফলি ক্রাইমটা করে বেরিয়ে আসা যায়। এটা তো তাহলে তো পুলিশের ভূমিকায় বড় প্রশ্ন চিহ্ন বসে। এত সরলীকরণ করা যায় না, এর আর কোনো জটিল ইকুয়েশন হতে পারে রিজু? এত সরলীকরণ করা যায় না। কারণ পিউদি, তুমি আমার থেকে ভালো জানো এনসিআরবি ডেটা অনুযায়ী শীর্ষে আছে উত্তরপ্রদেশ, দিল্লি, গুরগাঁওয়ের মতো, নয়ডা, এইসব রাজ্যগুলো। তার পাশে ফুটনোট প্রতি বছর লেখা থাকে যে রাজ্য ডেটা দেয় না, ফুটনোট থাকে প্রতিবার, ডেটা আসে না রাজ্য থেকে। ওসব বলে লাভ নেই তো। তাহলে অমিত শাহ কেন সেটা বলছে না প্রকাশ্যে যে বেঙ্গল ডেটা দিচ্ছে? প্রকাশ্যে সবাই বলে না, তাহলে এনসিআরবি ডেটাটা প্রকাশ করছে কেন? বলে যা পাচ্ছে ডেটা তার ভিত্তিতে ডেটা তাদের প্রকাশ করতেই হবে। এই বেকার কথা বলে লাভ নেই। দেখুন পিউদি, এটা বেকার নয়, এটা কাজের কথা না, একদমই বেকার কথা। কারণ নইলে এনসিআরবির উচিত যে এটাকে ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের সাথে কথা বলে একটা প্রেস বিবৃতি জারি করার। যতক্ষণ না সেটা হচ্ছে দে আর পাবলিশিং দ্য ডেটা, উই হ্যাভ টু থিংক দ্যাট দ্যাট ডেটা ইজ অথেন্টিক। এবার মানে ডেটা যাবে না, তার ভিত্তিতে ডেটা তৈরি হবে, সেটাকে আমাদের সত্যের একদম প্যারামিটার হিসেবে ধরে নিয়ে এগোতে হবে। যাই হোক রিজু, আপনাদের যুক্তি থাকবে, কিন্তু আপনারাও বোধহয় উদ্বেগের মধ্যে থাকছেন। এভাবে এত বাইরের লোক যদি বাংলায় ঢুকতে পারে, এটা শাসকের জন্য স্বস্তির আমি অন্তত বিশ্বাস করি না। আপনি একটু সঙ্গে থাকুন, আরো দুটো ছবি দেখাবো। এক হচ্ছে এক ঠিকা কর্মীকে বেল্ট দিয়ে পেটানোর ছবি, যে পেটাচ্ছে সে একজন শাসক নেতা, নাম বুলেট মির্জা। শাসক দলে এখন জেসিবি, বুলডোজার, বুলেট এদের রমরমা। ছবিটা দেখুন, বুলেট মির্জা তিনি তৃণমূল নেতা ঠিকাকর্মীকে বেল্ট দিয়ে মারছেন। ময়ূরেশ্বরের ছবি এটা। অভিযোগ করেছিলেন ঠিকাকর্মী, তাই ঠিকাকর্মীর মাকেও বিবস্ত্র করে মারা হয়েছে বলে অভিযোগ। 1 লাখ টাকা না দেওয়ায় ঠিকাকর্মীকে এইভাবে শাসন করছেন বুলেট। ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর অবশ্য 3 দিনের মাথায় বুলেটকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। এই বুলেট এখন গ্রেফতার, তিনি তৃণমূল নেতা, কিন্তু ছবিটা ভাইরাল এবং ভয়ঙ্কর ছবি। আরও একটা ঘটনার কথা আপনাদের বলি, চোপড়া নিয়ে এখনো ক্ষতটা টাটকা। চোপড়ার শাসক দল ঘনিষ্ঠ নেতা ওই জেসিবি যার কথা বলছিলাম, তার কীর্তি কারখানা, নতুন করে বলার কিছু নেই। কিন্তু এবার আমরা সেদিন বলেছিলাম চোপড়াতেও শাহজাহান, আর আজ বলছি শাহজাহান নয়, সন্দেশখালির ছায়া এবার চোপড়ায় দেখা গেল। এক অভিযোগ, মহিলা নির্যাতনের অভিযোগ, জমি জবরদখলের অভিযোগ, লুটপাটের অভিযোগ চোপড়ায় খালেকের, মোহাম্মদ খালেকের বিরুদ্ধে। মোহাম্মদ খালেককে ওই যে জেসিবির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ যে বিধায়কের বিরুদ্ধে উঠেছিল হামিদুল রহমান, এই খালেকও সেই হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলেই জানতে পেরেছি। রূপক আমার সঙ্গে রয়েছে, আর একটু আলোকপাত করতে পারবে রূপক? দেখো, একের পর এক কিন্তু এই জেসিবির সঙ্গী যারা, তারা কিন্তু পুলিশের ঘেরাটোপে পড়ছে এবং পুলিশ কিন্তু তাদের গ্রেপ্তার করছে। আর তার পরবর্তীতে কিন্তু এই ধরনের জেসিবি, বুলডোজার, রোলারদের কিন্তু একাধিক কীর্তি সেগুলো কিন্তু প্রকাশ্যে আসছে। কার্যত বলতে গেলে এই খালেক, তার যা পরিচয় একটু জানিয়ে রাখি তোমাকে। এই খালেক হচ্ছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর, এবং গ্রাম পঞ্চায়েতের যিনি আগে প্রধান ছিলেন
মোহাম্মদ আব্দুল, তার কিন্তু ভাই হচ্ছে এই খালেক, এবং এই খালেকের আরেকটা পরিচয় আছে, তাকে কিন্তু হাত কাটা খালেক বলে ডাকা হয়। এবং তার কিন্তু এই ধরনের সালিশি সভা নতুন নয়, এলাকার পঞ্চায়েতের মেম্বাররাও কিন্তু এই ঘটনা থেকে বাদ যাচ্ছেন না, তার সালিশির বিচার থেকে বাদ যাচ্ছেন না। হাত পায়ে ধরে আকুতি মিনতির ভিডিও এবং তারপরে তাকে মারধরের ভিডিও, এরকম নানা ভিডিও কিন্তু প্রকাশ্যে আসছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে এই খালেক, অর্থাৎ যার নাম হচ্ছে মাতাল বলে এলাকায় পরিচিত, এই ধরনের ব্যক্তিরা তারা কিন্তু জেসিবিরই গ্যাংয়ের লোক, এবং তার পরবর্তীতে কিন্তু তারা এই ধরনের ঘটনা কিন্তু সাধারণ মানুষ তারা প্রকাশ্যে আনছেন, বলছেন যে ভয়ে তারা এতদিন কিছু বলতে পারেননি। কার্যত আমাদের TV9 বাংলার খবরের জেরে যে জেসিবি গ্রেপ্তার, তারপরে একে একে তার সাকরেদরা গ্রেপ্তার, এখন কিন্তু সাধারণ মানুষ সরব হচ্ছেন, সামনে এসে কিন্তু তারা প্রকাশ্যে বলছেন। এক্স্যাক্টলি সন্দেশখালীতে যাওয়া ছিল। রূপক, অনেক ধন্যবাদ তোমাকে। নামেই পরিচয় না, মাতাল, এলাকায় পরিচিত একজন তৃণমূল নেতা যার নাম মাতাল। যাই হোক, রিজু, কোনো ডিফেন্স লাইন আছে আপনার? আমি এইগুলো তো ডিফেন্ড করার মতো ঘটনা নয় পিয়তি, কিন্তু আমি একটা কথা বলবো, আর আমি চাই এই বার্তাটা যাতে আপনার চ্যানেলের মাধ্যমে যতজন দর্শক আছে সবার কাছে পৌঁছে যাক। তৃণমূল কংগ্রেস এবং দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো রকম কোনো সালিশি সভাকে সমর্থন করে না। সালিশি সভা বেআইনি, অবৈধ, আর সালিশি সভার মধ্যে যারা যারা যুক্ত থাকবেন তারা ভবিষ্যতে প্রশাসনের কঠোর থেকে কঠোর ব্যবস্থার সম্মুখীন হবেন। এটা আমি পরিষ্কার দলের। রিজু, আমি চাইবো আপনার এই বার্তা পাবলিকের থেকে অনেক বেশি এই মাতাল, বুলেট, এখানে জেসিবি ওদের কানে পৌঁছোক, ওরা আগে বুঝুক দল কি চায়। অনেক ধন্যবাদ রিজু, হাতে একদম সময় নেই। থ্যাংক ইউ। শেষ করবো, আপনি সঙ্গে থাকুন।